নিষিদ্ধ অনুভূতি পর্ব ২৪। মাহবুবুর রহমান সকাল সকাল এসে উপস্থিত হলো। ওনাকে দেখে নীলিমা জাহান আর রূপালী শিকদার বেশ অবাক হয়ে গেল। ওনারা ভেবেছে অহনা ব্যাপারটা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করে নিবে। এখন তো মাহবুবুর রহমান শান্ত কণ্ঠে বললেন, আমি জিনিসগুলো যে নিয়ে এসেছিল ওইগুলো কোথায় আছে দেখিয়ে দিন। বাইরে দুজন লোক আছে, ওরা গাড়িতে তুলে নিবে। আর আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার জন্য আমাদের আশেপাশের মানুষজনের কাছে ছোট হতে হয়েছে। নীলিমা শিকদার কি বলবে বুঝতে পারছে না। রূপালী শিকদার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য বললেন, মাহবুবুর সাহেব আপনি বসুন। মাহবুবুর রহমান বসলেন না, বরং দৃঢ় কণ্ঠে বললেন, অহনাকে ডেকে দিন, আমাদের যেতে হবে। নীলিমা জাহান অবাকে বলল, অহনা কোথায় যাবে? মাহবুবুর রহমান অন্যদিকে ফিরে বললেন, নিজের বাড়ি যাবে। রূপালী শিকদার এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বললেন, আপনি আপনার জিনিসগুলো নিয়ে যান, আমাদের বাড়ি বউ কোথাও যাবে না। মাহবুবুর রহমান কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে অহনার জন্য অপেক্ষা করতে লাগলো। উপর থেকে নিহা এতক্ষণ ধরে সবকিছু দেখছিল। নিহা দৌড়ে রুমে চলে এলো। আজকে অহনা রাতে ওর রুমে থেকেছে। নিহার রুমে এসে দেখলো অহনা চেয়ারের উপরে হেলান দিয়ে বসে আছে। অহনা নিহাকে দেখে বলল, কি হয়েছে? নিহা একটু থেমে বলল, তোমার বাবা এসেছে, তোমাকে ডাকছে। অহনা উঠে দাঁড়ালো। দরজার দিকে এগোতে নিহা এসে অহনাকে জড়িয়ে ধরলো। নিহা কাঁদছে, কান্নারটে কণ্ঠে বলল, অহনা তুমি যেও না, তুমি আমার রুমে থেকে যাও, ভাইয়ার কাছে যেতে হবে না, তুমি থেকে যাও প্লিজ। অহনা হাসলো। নিহাকে ওর থেকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিল। ধীর কণ্ঠে বলল, তুমি খুব ভালো মেয়ে নিহা, তোমার কথা আমি কখনো ভুলবো না, কেঁদো না, আমি তোমার সাথে ফোনে কথা বলবো। নিহা অহনার হাত ধরে রেখেছে। অহনা হাত ছড়িয়ে নিল। নিহার গাল টেনে দিয়ে বলল, ভালো থেকো। এই বলে অহনা বেরিয়ে এলো। দরজার সামনে দাঁড়িয়ে আছে অহনা, ভেতরে আদিল আছে। অহনা একটু ভেবে রুমের ভেতর ঢুকে গেল। আদিল ফ্লোরে বসে সোফার উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। অহনা কিছুক্ষণ তাকিয়ে দেখ, কালকে থেকে এই মানুষটাকে আর দেখতে পাবে না ভেবে বুকটা মোচড় দেখলো। অহনার সাথে সাথে নজর ফিরিয়ে নিল। আলমারি খুলে কিছু একটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর পেয়েও গেল। আলমারি খোলার শব্দে আদিলের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙতেই প্রথম নজর অহনার দিকে গেল। অহনা অবশ্য খেয়াল করেনি আদিলকে। অহনা বোরকা আর জামা নিয়ে বাথরুমে চলে গেল। যেদিন ও শিকদার বাড়িতে এসেছিল ঠিক এই বোরকা আর জামা পরে এসেছে। তাই অহনা সিদ্ধান্ত নিয়েছে যেভাবে এসেছে এই বাড়িতে সেইভাবে এই বাড়ি থেকে চলে যাবে। অহনা একটু পর বের হলো। আদিল বিছানার উপরে বসা। অহনাকে বোরকা পরা অবস্থা দেখে বুকটা কেমন যেন জ্বলে উঠলো। অহনা আদিলের চোখাচোখি হলো। দ্রুত নজর ফিরিয়ে নিল। রুম থেকে বের হয়ে যাবে, তখনই আদিল হাত টেনে ধরলো। অহনা মুসরামুসরি করছে। একটু থেমে বলল, হাত ছাড়ুন, বাবা অপেক্ষা করছে। আদিল ছাড়লো না, বরং আরো শক্ত করে ধরলো। অহনার সামনে দাঁড়িয়ে বলল, কোথাও যাবে না তুমি। কটাক্ষ করে হাসলো অহনা। তেজি গলায় বলল, কি অধিকারে থাকবো আমি, কেনই বা থাকবো? হাত ছাড়ুন আমার, আপনার মতো মানুষের সাথে থাকা যায় না। আদিল যেন আজ কথা ভুলে গেছে। ড্যাব ড্যাব করে শুধু চেয়ে আছে অহনার দিকে। নিজেকে একটু সামলে বলল, অহনা আমার পুরো কথাটা একবার শোনো তুমি প্লিজ। অহনা মুখ ফিরিয়ে নিল। আদিল অহনার গালে হাত দিয়ে বলল, আমার দিকে তাকাও অহনা, আমার কথাটা একবার শোনো। অহনা আদিলকে থামিয়ে বলল, নিষিদ্ধ জিনিসের দিকে তাকাতে নেই যে, আর আজকে আপনি এমন করছেন কেন? আদিলের কথা আটকে আসছে। ক্ষীণ স্বরে বলল, জানি না, আমি শুধু এতটুকু জানি আমার ভীষণ কষ্ট হচ্ছে। অহনা এবার সরাসরি আদিলের দিকে তাকালো। নরম কণ্ঠে বলল, কার জন্য কষ্ট হচ্ছে আপনার? আদিলের চোখে মুখে অসহায়ত্ব ফুটে উঠল। অহনা একবার আদিলের দিকে তাকিয়ে দরজার দিকে অগ্রসর হতে যাবে, তখনই আদিল অহনা হোঁচট টানে নিজের দিকে নিয়ে নিল। অহনাকে ঘুরিয়ে পেটের উপরে এক হাত রাখলো। অহনার কাঁধে মুখ ডুবিয়ে বলল, জানি না আমি কার জন্য কষ্ট হচ্ছে, শুধু এটুকু জানি বাড়ি ফিরে আমি তোমাকে দেখতে চাই, তুমি আমার কাছে থাকবে। তুমি? আদিলের কথা আটকে আসছে। অহনা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। একটু পর কাঁধের উপর তরল কিছুর আভাস পেতেই অহনা পুরো শরীর যেন নরম হয়ে এলো। আদিলকে কাঁদছে? অহনার পেট জড়িয়ে থাকা আদিলের হাতের উপর হাত রাখতে যাবে, তখনই হুড়মুড়িয়ে রুমের ভেতর ঢুকলো কবিতা। অহনা আর আদিলকে এভাবে এত কাছাকাছি থাকতে দেখে থমকে দাঁড়িয়ে আছে। অহনা আর আদিল দুজন বেশ অবাক হয়েছে কবিতাকে এই সময়ে এখানে দেখে। আদিল এখনও অহনাকে জড়িয়ে ধরে আছে। কবিতা দৌড়ে এসে অহনার হাত ধরে আদিলের কাছ থেকে আলগা করে নিল। এরপর কাঁদো কাঁদো গলায় বলল, অহনা আমাকে মাফ করে দাও প্লিজ। অহনা আমাকে ডিভোর্স দিবে বলেছে, এখন তুমিই পারবে সবকিছু ঠিক করে দিতে। অহনা তুমি? অহনা কবিতাকে কথা শেষ করতে দিল না। কঠিন স্বরে বলল, আমি কিছু ঠিক করতে পারবো না, আমি তো এসব কিছু করিনি, তাহলে নিশ্চয় এসব সামলানোর দায় ও আমার না। এই কথা বলে অহনা ছুটে রুম থেকে বেরিয়ে গেল। কবিতা আদিলের দিকে এগোতে যাবে, তখনই আদিল কবিতার দিকে আঙ্গুল তুলে বলল, তুমি এত বছর ধরে আমাকে জ্বালিয়ে এসেছো, আর আজ তো তুমি আমার সব শেষ করে দিয়েছো। ভাই তোমাকে কিছু করুক বা না করুক, আমি তোমাকে ছাড়বো না। আদিল আর কিছু না বলে সোজা রুম থেকে বেরিয়ে এলো। কবিতা এখনও ঠায় দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আদিল আদিল আমি তো তোমাকে। পুরো কথা শেষ করতে পারলো না, তার আগে নিচ থেকে চেঁচামেচি শব্দ শোনা গেল। কবিতা চোখের পানি মুছে রুম থেকে বেরিয়ে এলো। অহনা একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশ থেকে মাহবুবুর রহমান বলে উঠল, চলো, জিনিসগুলো গাড়িতে তোলা হয়ে গেছে, এখন আমরাও বেরিয়ে পড়ি। অহনা নীলিমা জাহানের কাছে গেল।
তিনি মুখ ফিরিয়ে অন্যদিকে চলে গেল। রূপালী শিকদারের কাছে আসতেই তিনি কঠোর কণ্ঠে বলল, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে যখন চিন্তা করনি, এখন আমাদের বলে যাওয়ার দরকার নেই। অহনা চুপ করে আছে। মাহবুবুর রহমান এক নজর আদিলের উপর পড়ল। তিনি কিছু বলার উদ্দেশ্যে আদিলের দিকে এগোতে হঠাৎ থেমে গেল। আদিলকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে, চেহারা মলিন হয়েছে, মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি। মাহবুবুর রহমান শান্ত স্বরে বলল, তোমাকে আমি ওই দিন বলেছিলাম চলে আসতে, তুমি এলে না। তুমি যদি চলে আসতে তাহলে আজ আর এত কিছু হতো না। যাই হোক, আগে কি করবে না করবে সেটা ভেবেচিন্তে জানাবে। আদিল যেন আজ কথা বলতে ভুলে গেছে। এত কষ্ট কেন হচ্ছে? কোনো মতে অস্পষ্ট স্বরে বলল, স্যার আমি। মাহবুবুর রহমান হাত উঁচু করে আদিলকে থামিয়ে দিলেন। আদিল আর কিছু না বলে ঠায় দাঁড়িয়ে রইল, তবে দৃষ্টি অহনার দিকে। মাহবুবুর রহমান অহনাকে বেরোতে বললেন। অহনার পা যেন চলছে না। অহনার ভীষণ ইচ্ছে আদিলের দিকে একবার তাকাতে, কিন্তু ও তাকাবে না। একবার যদি তাকায় ও আর যেতে পারবে না। অহনা নিজেকে সামনে নিল, সবার দিকে একবার তাকালো। রূপালী শিকদার কঠোর হয়ে দাঁড়িয়ে আছে। নীলিমা শিকদার এর চোখে পানি, তবে তিনি অন্য দিকে ফিরে আসে। নিহার দূর থেকে দেখছে, চোখ ফুলে আছে। আদিল শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, আর কবিতা সিঁড়ির কাছে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করেছে, আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। অহনা আদিলের দিকে তাকাতে সাহস হলো না। সবার দিক থেকে নজর ফিরিয়ে নিয়ে দরজার দিকে অগ্রসর হলো। দরজা দিয়ে বের হতে যাবে, তখনই কেউ একটার সাথে ধাক্কা লেগে 2 কদম পিছিয়ে গেল। কবিতার মুখে হঠাৎ হাসি ফুটে উঠল কাঙ্ক্ষিত ব্যক্তি দেখে। পর্ব 25। কবিতার মুখে হঠাৎ হাসি ফুটে উঠল কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখে। শব্দ করে বলে উঠল, মা। কবিতার মা অপরাজিতা চৌধুরী। পরনে কাজ করা জর্জেটের শাড়ির সাথে দামি চুড়ি, গলায় চিকন চেইন দেখে মনে হচ্ছে কোনো বিয়ে বাড়িতে এসেছে। তিনি অহনার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ভিতরে এলেন। কবিতার কাছে গিয়ে আহ্লাদি হয়ে বললেন, আমার মেয়েটা এই অবস্থা কেন? চোখ মুখ এত শুকনো লাগছে কেন? অপরাজিতা চৌধুরী নীলিমা জাহানের কাছে গিয়ে বললেন, আমার মেয়েটা কি এমন করেছে? বিয়ের আগে কম বেশি সবারই কিছু থাকে, তাই বলে অহনা ওকে ডিভোর্স দিয়ে দিবে? এটা কেমন কথা? রূপালী শিকদার গর্জে উঠলেন, যেমন মা তেমন তার মেয়ে। মেয়ে হয়ে ওকালতি করতে এসেছেন, লজ্জা নেই? অপরাজিতা চৌধুরী হেসে বললেন, মেয়ের সংসার বাঁচাতে ওকালতি করা লাগে। অবশ্য আপনি কি করে বুঝবেন? আপনি তো আপনার ছোট মেয়েকে সংসার পর্যন্ত করতে দেন। রূপালী শিকদার হতবাক হয়ে তাকিয়ে রইল। আজ পর্যন্ত এমন কথা ওনার মুখের উপর কেউ বলতে সাহস পায়নি। সিঁড়ি দিয়ে নামতে নামতে অহনাব তেজি গলায় বলল, আপনি মুখ সামলে কথা বলুন। এত সাহস হয় কি করে দাদুর সাথে এভাবে কথা বলার? সঙ্গে সঙ্গে অপরাজিতা চৌধুরী চুপ হয়ে গেলেন। নরম কণ্ঠে বললেন, অহনাব তুমি ভুল বলছো। আমি তো। অহনাব ওনাকে থামিয়ে দেয়, একটু সাইডে গিয়ে বলে, আপনার মেয়েকে নিয়ে যান, ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আমি চাইছি আর যাতে কোনো বাড়তি কথা না হয়। অহনা শান্ত দৃষ্টিতে এতক্ষণ যাবৎ সবকিছু দেখছিল। ধীর কণ্ঠে বলল, আসছি আমি। কিন্তু কেউ ওর কথায় উত্তর দিল না, এমনকি ওর দিকে তাকালো পর্যন্ত না। হঠাৎ আদিল এসে অহনার হাত ধরে টান দিল, যাবে না তুমি, আমার কথা শোনো। এরপর নীলিমা জাহান ও পাশ থেকে বলল, অহনা ঘরের কথা ঘরের মধ্যে শেষ করো, বাইরে জানাজানি হলে লোক হাসাহাসি করবে। ভবিষ্যতে কোনোদিন যদি তুমি এই বাড়িতে ফিরে আসো, সেদিন আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। অহনা চুপ করে নীলিমা জাহানের কথা শুনলো, তবে কিছু বলল না। অপরাজিতা চৌধুরী মুখ বাঁকা করে বললেন, শুনো মেয়ে, স্বামী স্ত্রীর মধ্যে হাজার কথা হয়। সব লোক জানাজানি হলে মানুষ বউকে দোষারোপ করে। আর শুনো, স্বামী হাজার দোষ করলেও বউকে সব সহ্য করতে হয় সংসার বাঁচানোর জন্য। অহনা অপরাজিতা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, যেই স্বামী নিজের বউ রেখে অন্য মহিলার দিকে নজর দেয়, যেই স্বামী অন্য মহিলার সাথে কাটানো বছর পুরনো ছবি নিজে ফোনে রেখে দেয়, তার সাথে সংসার করা যায় না। আজ আমি যদি এই বাড়িতে থেকে যাই, আমি নিজের কাছে ছোট হয়ে যাব। অপরাজিতা চৌধুরী ভীষণ রাগ লাগছে। এখন রাগ দেখালে পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তাই কোনো মতে নিজেকে সামলে বলল, কি নিয়ে এত দেমাক দেখাচ্ছ? কি আছে তোমাদের? এখন তো যাবে, 2 দিন পর ঠিকই ফেরত আসবে। অহনা কিছু বলার আগে মাহবুবুর রহমান বলে উঠল, ওর বাবা বেঁচে আছে, জানি আমাদের তেমন সামর্থ্য নেই, তবে যা আছে তাতে আমাদের জীবন চলে যাবে। ওকে কোথাও আবার ফেরত আসতে হবে না। এই কথা বলে তিনি অহনার হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলেন। পিছন থেকে আদিল অহনার বাহু ধরে বলল, যাবে না তুমি, আমার কথা রাখো। মাহবুবুর রহমান আদিলের হাত ছাড়িয়ে নিল। তারপর এক প্রকার জোর করে অহনার হাত ধরে বাইরে নিয়ে যেতে লাগলেন। পিছনের সবাই এক দৃষ্টিতে অহনা যাওয়ার পথে তাকিয়ে রইল। আদিল বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পড়ে যেতে লাগলে অহনাব এসে আদিলকে ধরল। অহনাব আদিলকে জড়িয়ে ধরে চেয়ারে বসিয়ে দিল। আদিল ক্ষীণ চোখে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। অহনাব আদিলকে বসিয়ে এগিয়ে এসে কবিতার মাকে বলল, নিয়ে যান আপনার মেয়েকে। কোনো প্রকার সিন ক্রিয়েট না করে কবিতা এসে অহনাবের হাত জড়িয়ে ধরল। না, আমি যাব না, তোমার সাথে থাকবো আমি। অহনাব অহনাব তেজি কণ্ঠে বলল, আমার সাথে থাকার জন্য তুমি এই বাড়িতে থাকবে না, আমি সেটা বুঝে গেছি, কথা বাড়াতে চাইছি না, বের হয়ে যাও। রূপালী শিকদার এক কোনায় ঠায় দাঁড়িয়ে রইল। অপরাজিতা চৌধুরী কথায় ভীষণ রেগে গেছেন। উনি চাইছে কবিতা চলে যাক। আজকে মা বলেছে, কালকে মেয়ে বলবে। কিন্তু নীলিমা জাহান অহনাবকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু অহনাব থেমে থেমে গর্জে উঠছে। অপরাজিতা চৌধুরী অহনাবকে কাতর কণ্ঠে বলল, বাবা একটু সুযোগ দাও, আমি মানছি ভুল করেছে, কবিতা ক্ষমা চাইবে সবার কাছে। অপরাজিতা চৌধুরী কবিতার বাহু ধরে টেনে অহনাবের পায়ের কাছে ফেলল। অহনাব সরে যেতে চাইলে কবিতা অহনাবের পা জড়িয়ে ধরল। কেঁদে উঠে বলল, অহনাব
আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা সুযোগ দাও, আমি তো তোমাকে ভালো। অহনাব কবিতাকে তুলে সাপটে এক থাপ্পড় বসিয়ে দিল। উপস্থিত সবাই চমকে উঠল। অহনাব রাগে গলায় বলল, তুই আমাকে ভালোবাসিস? এতগুলো বছর আজ পর্যন্ত একবারও তোর মুখে শুনলাম না, তবে আজকে কেন? আমার কথা শোন, শুধু একবার। কবিতা ছুটে নীলিমা জাহান এর কাছে গেল, কাতর সাথে বলল, মা আপনি একটু ওকে বোঝান না, আমাকে আপনারা ক্ষমা করে দিন, একটু সুযোগ দিন না মা। মা। কবিতা জাহান কাঁদছে, সংসারে এই অশান্তি যেন পুরো শিকদার বাড়িটা ভেঙে দিচ্ছে। হঠাৎ অহনাব কবিতাকে ডেকে বলল, এদিকে এসো কবিতা। কবিতা চমকে তাকালো। কবিতা ধীরে পায়ে অহনাবের সামনে এসে দাঁড়ালো। অহনাব কবিতার দিকে তাকিয়ে আছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা শুরু হলো। অহনাব কবিতার চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে আমি এই মুহূর্তে তালাক দিচ্ছি। এরপর একটু থেমে বলল, এক তালাক দু। কবিতার বুক ধপধপ করে উঠল। অপরাজিতা চৌধুরী আটকে উঠল। রূপালী শিকদার কয়েকবার অস্পষ্ট স্বরে অহনাবকে ডাক দিয়ে এসব বন্ধ করতে বললে। আদিল টেবিলের উপর মাথা দিয়ে রেখেছে, কোনো নড়াচড়া নেই। আর নিহাত অনেকক্ষণ আগেই নিজের রুমে চলে গেছে। নীলিমা জান ছুটে অহনাবের কাছে গেলেন। কবিতা মাথা নাড়িয়ে বলল, না অহনাব না, প্লিজ এটা করো না, আমি সত্যিই অনুতপ্ত। অহনাব। অহনাব আবার বলে উঠল, দুই তালাক নীলিমা জাহান অহনাবের মুখ চেপে ধরলো শক্ত করে, কোমল গলায় বলল, বাবা একটু শান্ত হও, একটা সুযোগ দে, এভাবে সংসার ভেঙে দিলে সব ঠিক হয়ে যাবে না। অহনাব যেন আজ ঠিক করেছে, কারো কথা শুনবে না। নীলিমা জাহানের চেপে ধরা হাত মুহূর্তে সরিয়ে দিয়ে শব্দ করে বলল, তিন তালাক। কবিতা মেঝেতে লুটিয়ে পড়ল। নীলিমা জাহান মুখ চেপে ধরল। রূপালী শিকদার আগের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। অপরাজিতা চৌধুরী চোখে পানি এসে জমতে লাগলো। আর অহনাব অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ সময় কেটে গেছে, কারো কোনো শব্দ নেই। রূপালী শিকদারের নজর আদিলের উপর গিয়ে পড়লো। তিনি এগিয়ে গিয়ে আদিলের পিঠে হাত রাখলো। আদিল কোনো সাড়া না পেয়ে হালকা ধাক্কা দিল। সঙ্গে সঙ্গে আদিল ফ্লোরে পড়ে গেল। নীলিমা জাহান আটকে উঠল। আদিল। কয়েকটা দিন কেটে গেছে। অহনাব নাক পর্যন্ত চাদর টেনে শুয়ে আছে। চোখের পানি কান বেগ গড়িয়ে পড়েছে। একটু পর মাহবুবুর রহমান রুমে এলো, সাথে অহনার মা। মাহবুবুর রহমান অহনাকে ডাক দিলেন। বাবার ডাক শুনে অহনা চোখের পানি মুছে উঠে বসলো। মাহবুবুর রহমান অহনার দিকে একটা খাম বাড়িয়ে দিলেন। অহনা কিছু না বলে খামটা হাতে নিল। মাহবুবুর রহমান ধীর কণ্ঠে বলল, খুলে দেখো। অহনা স্থির হাতে খামটা খুললো। খামটা খুলতেই বেরিয়ে এলো ডিভোর্স পেপার। একপাশে জলজল করছে একটা নাম, আদিল শিকদার। অহনা চোখ থেকে দুপোটা পানি গড়িয়ে পড়লো এই ডিভোর্স পেপার নামক কাগজের উপর। বুকের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে। অহনা আদিলের সিগনেচার উপর হাত রাখলো। মনের মধ্যে একটা খেয়াল এলো, ডিভোর্স পেপার যখন পাঠাইবেনি তখন আসার সময় এত ছটফট কেন করলেন।